উচ্চ আদালত এবং অধস্তন আদালতের বিচারক সম্পর্কে বলা আছে যে উচ্চ আদালতের বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন, অধস্তন আদালতের বিচারকদের ক্ষেত্রে বলা আছে হচ্ছিল অধস্তন আদালতের বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন, এবং সেই স্বাধীনতা তারা সংবিধান অনুযায়ী কতটুকু ভোগ করেন বা কতটুকু প্রয়োগ করেন এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তো আমাদের যে বিচার বিভাগের যে নিম্নতম পদ, এই পদটি হলো যে সহকারী জজ, এবং সহকারী জজ পদে যদি নিয়োগ পেতে হয় তাহলে হলো যে তাকে হলো যে এই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং ল সব বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হয়, তাহলে এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট। তারপরে নিয়োগ পরীক্ষা আছে, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। নিয়োগ পরীক্ষায় তাকে কৃতকার্য হতে হয়, এবং কৃতকার্য হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে 55 to 60% মার্কস যারা পায় তারা নিয়োগপ্রাপ্ত হন। এখন যে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগের যে অনুচ্ছেদ, সেটা আর্টিকেল 95। তো সেখানে দেখা যাচ্ছে যে দুটো শ্রেণীকে বিচারক নিয়োগের জন্য যোগ্য করা হয়েছে। একটা শ্রেণী হলো আইনজীবী এবং আরেকটা শ্রেণী হলো অধস্তন আদালতের বিচারক। কিন্তু যখনই কোনো নিয়োগ কার্য সমাধা হয় দেখা যাচ্ছে যে আইনজীবী থেকে হলো যে 70% নিয়োগ হচ্ছে, আর অধস্তন আদালতের বিচারক থেকে 30% নিয়োগ হচ্ছে। কিছুদিন আগে একটা অধ্যাদেশ করা হয়েছে, অধ্যাদেশেও কিন্তু এই সমস্যাটার কিন্তু কোনো ধরনের সুরাহা করা হয় নাই বা সমাধানের ব্যাপারে কোনো ধরনের প্রয়াস নেওয়া হয়নি। এখন যে এই আর্টিকেল 99 যেটা, সেটা হলো যে আমাদের যে 72 সালের যে সংবিধান ছিল সেখানে বলা ছিল যে উচ্চ আদালতের বিচারকরা অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের করবেন না। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বলা হলো যে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে, এবং হাইকোর্ট বিভাগ থেকে অবসর পরবর্তী আপিল বিভাগে ওকালতি করতে পারবে। পঞ্চম সংশোধনী বাতিল হলো, কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে বিচারকদের যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগ কিন্তু অব্যাহত আছে এবং এখনও অব্যাহত আছে। এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরে আছে হলো যে আর্টিকেল যে 96, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো আমরা দেখেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধান অনুযায়ী কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটি বাতিল করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে আবার রিভিউর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হচ্ছিল যে একজন বিচারক যদি কোনো ধরনের গুরুতর অসাধারণের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তার বিচার কার্য হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে, যেটা প্রধান বিচারপতি এবং তার পরবর্তী দুজন জ্যেষ্ঠ বিচারক সমন্বয়ে গঠিত। কিন্তু আমাদের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই কাউন্সিল যদিও সংবিধান বাতিল করেছে, কিন্তু দেখা গেল যে রিভিউর মাধ্যমে এটিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। যদিও এটা পুনঃপ্রতিষ্ঠার পর যে আমাদের যে আগামী যে সংসদ রয়েছে, সংসদে যদি এটা যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয় তখনই কিন্তু এটা হলো কার্যকর করার সুযোগ আছে। সংবিধানে আর্টিকেল 109 আছে যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। এখন সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের ব্যাপারে যে বিশ্বব্যাপী যে স্বীকৃত নিয়ম, সেটা সুপিরিয়র শুড কন্ট্রোল দি ইনফেরিয়র। এখন যদি ধরেন এই যে আমাদের উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হয়, যদিও একটা অধ্যাদেশ করা হয়েছে এবং অধ্যাদেশের মাধ্যমে এখন শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিরসনের প্রয়াস নেওয়া হয়েছে, কিন্তু অতীতে আমরা দেখেছি যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে যে নিম্ন আদালতে যে নিম্নতম যোগ্যতা ছিল এর নিম্নের যোগ্যতার অনেক বিচারক নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং এখনও কিন্তু উচ্চ আদালতে বিচারক হিসাবে কর্মরত আছেন। তো এই ধরনের যদি বিচারক যদি কর্মরত থাকে তাহলে হলো যে এই সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের যে প্রিন্সিপাল, এটা তো হলো বাধাগ্রস্ত হয়। এর দিকেও আমি মনে করি যে সকলের দৃষ্টি নিবদ্ধ করা উচিত। তারপরে আছে হলো যে অধস্তন আদালতে যে মামলা পরিচালনার ক্ষেত্রে যে জিপি বা পিপি যে নিয়োগ দেওয়া হয়, এটা আমরা দেখেছি যে 1986 পরবর্তী দেখা যাচ্ছে যে এটা হলো যে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী এই জিপি বা পিপি নিয়োগ দেওয়া হয়, এবং জিপি পিপিরা এতই দুর্নীতিগ্রস্ত যে দেখা যাচ্ছে যে এক টার্ম যদি কেউ জিপি বা পিপি থাকে তাহলে তার হলো যে পরবর্তী হয়তো 2-3 জেনারেশনের আর কোনো পিছন দিকে ফিরে থাকার কোনো সুযোগ থাকে না।